তোমরা এবছর যারা মাধ্যমিক দেবে 2021 সালে তাদের জন্য এবিটিএ যে মাধ্যমিক টেস্ট পেপারটি বার করেছে, দেখো এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি অ্যাকর্ডিং টু রিভাইজ সিলেবাস অ্যান্ড রিভাইজ নাম্বার ডিস্ট্রিবিউশন অফ ডব্লিউবিবিএসসি টেস্ট পেপারস 2020-2021। সেই টেস্ট পেপারের ম্যাথে যতগুলো সেট আছে সবগুলো আমি প্রতিদিন একটা একটা করে সলভ করছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করব কোনো একটা ম্যাথের সেটের, তখন সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওটা নোটিফিকেশনটা পৌঁছে যাবে তোমার। তো আগের দিন আমি সলভ করেছিলাম 115 116 পাতার 4-এর অঙ্কগুলো, 4 দাগের অঙ্কগুলো, ঠিক আছে। 4 দাগের 8-এর যে অঙ্কটা আছে, 4 দাগের 8-এর যে অঙ্কটা ছিল সেই অঙ্কের সলিউশন একটু প্রবলেম এসে গেছিল, একটু একটু গন্ডগোল হয়ে গেছিল, ওটা আমি আরেকবার সলভ করে দিচ্ছি। তারপর আজকে আমি ওটা সলভ করে দেওয়ার পর আজকে আমি 141 আর 140 আর 41 পাতার 1 2 3 দাগের গুলো সব সলভ করে দেবো, ঠিক আছে। তো ফার্স্টে আগের দিনের 4-এর 8-এর যে গন্ডগোলটা হয়েছিল ওটা ঠিক করে দিই। দেখো 4-এর 8-এ আগের দিনের 115-16 পাতার যে কোশ্চেনটা ছিল, 4-এর 8-এ এবিসি একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি, আর বিডি লম্ব এসি, এডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু 9:1 হলে এবি ইজ টু এসি এর অনুপাতটি নির্ণয় করো। তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে 3:1, তোমাদের বইয়ে উত্তরটা দেওয়া আছে 3:1, কিন্তু এটা ভুল, এই উত্তরটা ভুল আছে। কেন ভুল আছে, কি কারণে ভুল আছে সব বলে দেবো আমি তোমাদেরকে এই ভিডিওটাতে, দেখতে থাকো তোমরা। ফার্স্টে আমি লিখে দিই আসলে কিভাবে হবে অঙ্কটা। 4-এর 8, দেখো এই অঙ্কটা করছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা ফার্স্টে সমকোণী ত্রিভুজ এঁকে নেবো একটা। দেখো বলেছে অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। বি থেকে এসির উপর একটা লম্ব অঙ্কন করছি। দেখো এবারে এই যে দেখো আমাদের বলে দিয়েছে এডি 9 আর ডিসি 1, মানে এডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু 9:1 বলে দিয়েছে। তাহলে এডি যদি 9x হয় তাহলে ডিসি হবে x, আর এসি এই গোটাটা হবে, এসি হবে 9x প্লাস x সমান 10x, ঠিক আছে। এবার আমাদেরকে এবি এই বাহুটা ইজ টু এসি এটা বার করতে বলেছে, তো আমাকে ফার্স্টে এবিটা বার করতে হবে। তো এবিটা বার করার জন্য আমি দুটো ত্রিভুজ নিয়ে নেবো। একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমি, ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি ত্রিভুজ এবিডি। কারণ কি দুটো ত্রিভুজে এবি বাহুটা আছে, এ বি ডি। এ দেখো এবিসি আর এবিডি দুটো ত্রিভুজে অ্যাঙ্গেল এটা আছে, অ্যাঙ্গেল এ দুটো ত্রিভুজে আছে। আবার এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। আবার এ বি ডি ত্রিভুজের অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি, কারণ কি এটা লম্ব, বিডি এসি এর উপর লম্ব, ঠিক আছে। তাই দুটো ত্রিভুজের যখন দুটো কোণ সমান হয় তখন ত্রিভুজটাকে আমরা সদৃশ্য ত্রিভুজ বলতে পারি, ঠিক আছে। সর্বসম নয় কিন্তু সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজের কি হয়, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হয়। তো দেখো এবিসি ত্রিভুজটা থাক, আমি এবিডি ত্রিভুজটা আলাদাভাবে আঁকছি। দেখো এবিডি ত্রিভুজের 90 ডিগ্রি ডি, তাহলে এটা হবে ডি। এটা উপরে আসে তো এটা এখানেই থাকবে, আর বিটা কোথায় চলে আসবে, বিটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো দেখো অ্যাঙ্গেল ডি সমান হচ্ছে এই বিটা, এ সমান তো এ আছে, আর অ্যাঙ্গেল এই বিটা সমান হচ্ছে এই সিটা, ঠিক আছে। তুমি আবার এখন তোমাদের কনফিউশন হতে পারে অ্যাঙ্গেল বি তো 90 ডিগ্রি, তাহলে কি করে হচ্ছে, আসলে এখানে এই এ বি ডি ত্রিভুজটাই অ্যাঙ্গেল বি বলতে আমরা এতটুকু জায়গাটাকে বোঝাচ্ছি, এতটুকুটাকে, ঠিক আছে, শুধুমাত্র এইটুকু জায়গাটা। তো যাই হোক এবার দেখো অনুপাতগুলো দেখাচ্ছি। তাহলে এসি এসি আর এটার কোনটা তাহলে এবি, এসি বাই এবি ইকুয়াল টু কি হবে, দেখো এবি আর এর হচ্ছে এডি। তাহলে যদি তোমরা বজ্র গুণন করো তাহলে কি হয়ে যাবে, দেখো এটার সাথে এটার গুণ হয়ে যাবে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু এডি।
তাহলে AB is equal to root over AC to AD। AC মানে আমরা জানি 10x 10x, আর AD মানে আমরা জানি 9x, তাহলে রুট ওভার 90x স্কোয়ার। তাহলে AB সমান হয়ে যাবে রুটটা যদি উঠিয়ে দিই এই 3√10x, তাহলে AB ইজ টু AC সমান হয়ে যাবে 3√10, এটা 10 x ইজ টু 10x। তো দুটো থেকে যদি আমি x ভাগ করে দিই এটা থেকে আর এটা থেকেও, তাহলে হচ্ছে 3√10 ইজ টু 10। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু তোমরা যদি এবিটি এর বইটা কিনে থাকো তাহলে তোমাদের উত্তর দেওয়া আছে 3:1, তোমাদের দেওয়া আছে এবি ইজ টু এসি সমান 3:1। এবার দেখো তার মানে এবিটা 3 এসিটা 1, কিন্তু আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু কোনটা হয়? একটা সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু হয় ওর অতিভুজটা। ঠিক আছে, লম্ব, এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। লম্ব বা ভূমি কখনো অতিভুজের থেকে বেশি হতে পারে না। কিন্তু এখানে দেখো দিয়ে দিয়েছে 3:1, মানে এবিটা দিয়ে দিয়েছে 3 আর এসিটা দিয়ে দিয়েছে 1, তাহলে এটা কি কখনো সম্ভব? লম্বটা অতিভুজের থেকে কখনো বেশি হতে পারে না। তার মানে এর উত্তরটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, ওদের মানে অনেক খুব জলদি ওরা প্রিন্ট করেছে, তো সেই কারণে ভুল প্রিন্ট হয়ে গেছে ওদের। তো তোমরা ঠিক করে নিও, এটা হলো কারেক্ট অ্যান্সার। এবার আমরা স্টার্ট করবো 140 ও 141 পাতার 1, 2, 3 দাগের কোশ্চেন গুলো। 1, 2, 3 দাগে যে কোশ্চেন গুলো আছে সেগুলো এবার আমরা করব। দেখো 1 নম্বর কোশ্চেন আছে, ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে কত মাসের জন্য? ত্রৈমাসিক বলেছে, ত্রৈমাসিক মানে 3 মাসের পর্ব, তাহলে কত মাস হবে? এটা 3 মাস হবে। কারণ কি 3 মাস পর তো আবার চক্রবৃদ্ধি সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, তখন সরল সুদের সাথে মিলবে না, এটা হবে 3 মাস। 2 নম্বরের কোশ্চেনটা দেখো, একটা হয়ে গেল। এ এবং বি এর মূলধনের অনুপাত দিয়ে দেওয়া আছে, লভ্যাংশে বণ্টিত হবে যে অনুপাতে সেটি হলো, বলে দিয়েছে এ এবং বি এর মূলধনের অনুপাত, এটা বলেছে 2/3 ইজ টু 1/5। যদি এরকম তোমাদের দিয়ে দেয় তখন এই যে হরগুলোর, এর হর 3 আর এর হর 5, এগুলো লসাগু করে নেবে তোমরা। 3 আর 5 এর লসাগু হয় 15। এবার বোথ সাইড তোমরা 15 দিয়ে গুণ করে দেবে। দেখো করে দিচ্ছি। তাহলে হচ্ছে 10:3। তাহলে এটা কত নম্বরে আছে? 10:3 এ নম্বরে আছে। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। এবার 3 নম্বরের কোশ্চেনটা দেখো, a is to b এত হলে a plus b আর a minus b এর মান কত? বলেছে a is to b। এই অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়, আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। 1/2 is to 1/3 হলে বার করতে হবে a plus b is to a minus b। দেখো এটা লিখতে পারি আমরা a/b is equal to 1/2, আর এটা উল্টে যাবে into 3/1। 3/1 টা তো আমরা লিখি না, কিন্তু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটা হয়ে গেল 3/2। এবার দেখো আমরা কি করছি, a plus b into a minus b। তার মানে এই সাইডে হরটা উপরে যোগ করলাম, আবার হরটা বিয়োগ করলাম, তাহলে এদিকেও করতে হবে 3 plus 2/3 minus 2। তাহলে এদিকে হয়ে গেল a plus b by a minus b, আর এদিকে হয়ে গেল 5/1। তাহলে আমরা পেয়ে গেলাম a plus b is to a minus b 5:1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 5:1। তাহলে বি নাম্বারটা কারেক্ট হবে। এবার দেখো এটা তোমরা আরেক ভাবে করতে পারো, দ্বিতীয় পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে ধরে নিতে পারো a সমান x/2 আর b সমান ধরে নিতে পারো x/3। ঠিক আছে, এবার a plus b তোমরা বার করলে a plus b হবে x/2
প্লাস এক্স বাই থ্রি সমান 5x/6। তোমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করে নেবে, আমি ডাইরেক্ট করে দিলাম। আর এদিকে হয়ে যাবে তোমাদের a মাইনাস বি সমান x/2 মাইনাস x/3 সমান x/6 হয়ে যাবে। তারপরে তোমরা করে দেবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু চিহ্নটা, তখন হয়ে যাবে 5x/6 ইন্টু x/6। এখান থেকে বোথ সাইডে যদি তুমি গুণ করে দাও, বোথ সাইডে যদি 6/x দিয়ে গুণ করে দাও তুমি এদিকেও আর এদিকেও, তাহলে এদিকে 1 থাকবে আর এদিকে হয়ে যাবে 5, তাহলে 5:1 হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা যে কোনো পদ্ধতিতে করতে পারো, ফার্স্টে যেটা দেখালাম সেটাতেও করতে পারো, সেকেন্ডে যেটা দেখালাম সেটাতেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা লাগবে। এটা হয়ে গেল। এবার হবে 4 নম্বরটা, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম 1/4। একটা বৃত্ত এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আমরা জানি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। ঠিক আছে, আমাদের বলে দিয়েছি দুটো বাহু সমান্তরাল, এবি সমান্তরাল সিডি, দুটো আমাদের সমান্তরাল বলে দিয়েছে, এবি সমান্তরাল সিডি। আর বলে দিয়েছে যে এটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, মানে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা হবে। আচ্ছা, আর বলে দিয়েছে এডি সমান 6 সেমি, এডি মানে এটা হচ্ছে 6 সেমি। বলে দিয়েছে বিসি কত, এটা কত, তাহলে এটা যেহেতু সমদ্বিবাহু আমরা জানি এডি সমান বিসি, তাহলে বিসি সমানও 6 সেমি হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 6 সেমি। এবার 5এরটা করবো আমরা। দেখো 5এরটাই বলেছে 36 সেমি ও 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, এদের সরল সাধারণ স্পর্শকটির দৈর্ঘ্য। স্পর্শকটির দৈর্ঘ্য মানে হচ্ছে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্বটা। আর একটা ছোট বৃত্ত, একটা 36 সেমি ব্যাসার্ধ, একটা 25 সেমি, এটা 36 এটা 25, এদের সরল সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শকটা অঙ্কন করছি। সরল সাধারণ স্পর্শকের নাম দিয়ে দিচ্ছি পি কিউ। এই যে পি বিন্দু থেকে কিউ বিন্দুর মধ্যবর্তী আমাদের দূরত্ব বার করতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দু অবধি একটা ব্যাসার্ধ অঙ্কন করছি দুটোরই। ঠিক আছে, তাহলে এটা লম্ব হবে। কেন লম্ব হবে? কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শ বিন্দুর উপর অঙ্কিত ব্যাসার্ধ সর্বদা লম্ব হয়। তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে এই বাহুটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটা ধরো এম আর এটা এন। তাহলে এইটা আর এইটা এই দুটো সমান্তরাল, এমপি সমান্তরাল এন কিউ। আমাদেরকে পি কিউটা বার করতে হবে। আচ্ছা, এম এন আমাদের বলে দিয়েছে, স্পর্শ বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। এটা আমাদের যেহেতু বহিস্থভাবে ছেদ করেছে, এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 25, তো এই দুটো যোগ করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে এম এন সমান 61 সেন্টিমিটার। কিউ বিন্দু থেকে এম এন এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম। ঠিক আছে, যেটা এম এন কে এ বিন্দুতে ছেদ করছে। কিউ বিন্দু থেকে এম এন এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম, যেটা পি এম কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, কিউ এ সমান্তরাল এম এন, তার মানে এইটা সমান্তরাল এইটা, আবার এটা সমান্তরাল এইটা। বিপরীত বাহুগুলো কোনো চতুর্ভুজের যদি সমান্তরাল হয় পরস্পর, তখন সেটা হয় সামান্তরিক, আমরা জানি। আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে কিউ এ ইজ ইকুয়াল টু এম এন, আবার এম এ ইজ ইকুয়াল টু এন কিউ। দেখো এটা যদি 36 হয় টোটালটা, এটা তো 36 টোটালটা, এখান থেকে এত দূর অবধি এম এনটা এম পি সমান 36, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ আমাদের বলে দিছে।
আর এম এ সমান এম কিউ এন কিউ, এম এ সমান এন কিউ, এটা আমরা জানি 25। তাহলে এম এ সমান কত, 25। তাহলে এপি সমান, এপি সমান এই গোটাটা হচ্ছে 36, 36 থেকে 25 বিয়োগ করে দেবো, 36 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 11 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 11, এটা পেয়ে গেলাম 61, কারণ কি এটা আর এটা সমান, আবার এটা এটা সমান। আমাদেরকে পি কিউটা বার করতে হবে। যদি আমি আলাদাভাবে ড্র করি, তাহলে সেক্ষেত্রে পিটা হচ্ছে 90 ডিগ্রি, পি এটা হচ্ছে লম্ব, আর পি কিউটা হচ্ছে ভূমি, আর এ কিউটা হচ্ছে অতিভুজ। মানে অতিভুজ আমরা জানি 61, পি এ জানি 11, তাহলে আমাদেরকে লম্ব বার করতে হবে। সমকোণী ত্রিভুজের লম্ব সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ হচ্ছে 61 এর হোল স্কোয়ার মাইনাস ভূমি 11 এর হোল স্কোয়ার। 61 এর হোল স্কোয়ার কত হয় দেখে নেবো আমরা, 61 ইন্টু 61, 3721, ঠিক আছে, 3721 মাইনাস 11 হবে 121, তো বিয়োগ করলে হচ্ছে 3600। তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 3600 মানে 60 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পি কিউ পেয়ে গেলাম আমরা 60 সেন্টিমিটার। তাহলে কোন অপশনটা হবে 60 সেমি, বি। তাহলে বি নাম্বার অপশনটা কারেক্ট। পরের কোশ্চেন দেখবো আমরা 1-6। দেখো 1-6 কি বলেছে, একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ালে আয়তন বৃদ্ধি পাবে। তো শঙ্কু, উচ্চতা ধরে নিচ্ছি h, ব্যাসার্ধ 20% বাড়ালে, তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r, তাহলে 20% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে r প্লাস r ইন্টু 20%, তার মানে r প্লাস r ইন্টু 20/100, তার মানে 120 r বাই 100, তাই তো। এবার দেখো আগে মানে পূর্বে লিখতে পারো তোমরা, পূর্বে আয়তন ছিল, পূর্বে 1/3 পাই r স্কয়ার h। আয়তন বৃদ্ধি হয়েছে কত, দেখো এখন আয়তন কত হয়ে যাবে, 1/3 পাই, আর এর জায়গায় কত হবে 120/100 আর এর স্কয়ার ইন্টু h। এত এখন হয়েছে, এটা থেকে আগেরটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো আয়তন কত বৃদ্ধি হয়েছে, 1/3 পাই আর স্কয়ার h। ঠিক আছে, এই দুটো থেকেই আমরা 1/3 পাই আর স্কয়ার h কমন নিয়ে নেব, 1/3 পাই আর স্কয়ার h। এখানে থাকছে, দেখো 0 0 কেটে গেল, তাহলে এখানে হবে 144/100 মাইনাস 1, তাহলে 1/3 পাই আর স্কয়ার h ইন্টু 144 মাইনাস 100/100, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/3 পাই আর স্কয়ার h ইন্টু 44/100। তাহলে বলেছে শতকরা আয়তন কত বৃদ্ধি পাবে, কারণ কি এরকম ভাবে দেওয়া আছে। তাহলে শতকরা আয়তন বৃদ্ধি হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h ইন্টু 44/100 বাই 1/3 পাই আর স্কয়ার h ইন্টু 100। ঠিক আছে, দেখো এটা এটা কেটে গেল, তাহলে এখন কি পড়ে থাকছে 44/100 ইন্টু 100, 100 কেটে গেল, তাহলে থাকছে 44%। অ্যান্সার হচ্ছে 44%।
এবার 2 চলে আসবো আমরা। আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক। সর্বদা আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সরল সম্পর্ক থাকে। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত? 2 এর 2। সমীকরণটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 7x। তো আমি 7x টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে x স্কয়ার মাইনাস 7x ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো a সমান হচ্ছে 1 আর b সমান হচ্ছে -7। আমরা বীজদ্বয়ের যোগফল সমান জানি, বীজদ্বয়ের সমান জানি মাইনাস b বাই a হয়। তাহলে দেখো -7 আছে, মাইনাস, তাহলে -7 বাই a তো 1 আছে, তাহলে 7 হচ্ছে অ্যান্সার। বীজদ্বয়ের যোগফল 7। পরের কোশ্চেনটা দেখো, একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে ড্যাশটি অসমরেখ বিন্দুর প্রয়োজন। তো একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে 3টি অসমরেখ বিন্দুর প্রয়োজন। ঠিক আছে, তারপরেরটা দেখো। আচ্ছা, এই 3-এরটা করতে বলে গেলাম, 3-এরটা দেখে নাও। √3 - 2 এর পূরক করণীর যোগফল হবে √3 - 2 এর পূরক করণী √3 - 2 এর পূরক করণী হবে -2 -√3। এদের যোগফল বার করতে বলেছে, তো যোগফল হবে √3 - 2 -2 -√3। √3 কেটে যাবে, অ্যান্সার হবে -4। বলেছে এবিসি একটি ত্রিভুজের পরিকেন্দ্র ও ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ বি সি। বলেছে ও এ বি সমান 50 ডিগ্রি। ও এ বি মানে এই কোণটা সমান 50 ডিগ্রি। এই কোশ্চেনটা আগের পেজেও ছিল। এ সি বি এর ভ্যালু বার করতে হবে, এটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ও এ তো যোগ করাই আছে, ও বিটা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এই যে ত্রিভুজ পেলাম এ ও বি, এই ত্রিভুজের ও এ সমান ও বি, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ এই দুটো, এটা সমান এটা। তাহলে এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণটা আর এই কোণটা সমান, এটা 50 হলে এটাও 50 হবে। তো এই দুটো কোণ যদি 50 হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি 100 ডিগ্রি। তার 3টে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 থেকে যদি আমরা এই দুটো বিয়োগ করে দিই তাহলে এটা পেয়ে যাব। তাহলে এই কোণটা হবে 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যদি বৃত্তচাপটা দেখো তোমরা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সর্বদা দ্বিগুণ হয়। তাহলে 80 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল সি হবে 80/2 সমান 40 ডিগ্রি। একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে 4টি নিরেট একই আয়তনের বল তৈরি করা হলো। একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে 4টি একই আয়তনের বল তৈরি করা হলো। অর্ধগোলক এবং প্রতিটি বলের ব্যাসার্ধের অনুপাত কত? ধরে নিচ্ছি অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে r1 আর প্রতি বলের ব্যাসার্ধ হচ্ছে r2। ঠিক আছে, প্রতিটি নিরেট বল টোটাল কটা আছে? 4টে আছে। তাহলে একটি অর্ধগোলকের আয়তন 2/3 পাই r1 এর কিউব সমান হবে 4টি নিরেট বলের আয়তন। 4টি নিরেট বল একই আয়তনের 4টির 4 × 4/3 পাই r2 কিউব। দেখো r2টা এদিকে নিয়ে এলাম, এখানে আছে 4 × 4/3। এইটা যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 3/2 আর পাইটা নিচে চলে যাবে 1/π। এগুলো কেটে গেল। তাহলে দেখো r1/r2 এর হোল কিউব, তাহলে 4 × 2 = 8। তাহলে r1/r2 এর হোল কিউব ইজ ইকুয়াল টু 8 মানে 2 এর হোল কিউব। তাহলে r1/r2 ইজ ইকুয়াল টু
2/1 লিখতে পারি আমরা, তাহলে R1:R2=2:1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তিনের গুলো দেখবো। একটি নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি না। 1 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সর্বদা সমান হয়, চক্রবৃদ্ধি সুদ বেশি হয় না। তাহলে 3-এর 1-এরটা হবে মিথ্যা। 2, 100 টাকার x% হার সরল সুদে x² বছরের মোট সুদ x³ টাকা। দেখে নিচ্ছি। দেখো আমরা আমরা সরল সুদের জন্য সরল সুদ বার করার ফর্মুলা জানি, PRT/100 = I। P মানে হচ্ছে এখানে 100, R মানে হচ্ছে x, আর বছর হচ্ছে x²/100। 100 কেটে গেল সমান x³। তাহলে মোট সুদ x³ টাকা, তার মানে ঠিক আছে, এটা হবে সত্য। 3-এরটা দেখো, A এবং B, A B এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সেটা আমাদেরকে দেখাতে হবে আছে কিনা। তাহলে দেখো AB টাকে এদিকে নিয়ে আসছি, A² B² - 2AB + 1 = 0। তাহলে দেখো এটা এরকম ভাবে লিখতে পারি, AB এর হোল স্কয়ার - 2 × 1 × AB + 1 এর হোল স্কয়ার = 0। তাহলে এখান থেকে হয়ে যাবে AB - 1 এর হোল স্কয়ার = 0। এখান থেকে লিখতে পারি AB - 1 = 0, AB = 1 বা A = 1/B। আমরা দেখতে পাচ্ছি 1/B আছে, মানে ব্যস্ত ভেদে আছে, আর এখানে দেওয়া আছে ব্যস্ত ভেদে, তাই 3 নম্বরটা হবে সত্য। 4 নম্বরটা দেখবো এবার। ABC 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলে এবং A ও C বিপরীত চিহ্ন যুক্ত হলে C অসংগত হবে। অবশ্যই অসংগত হবে, কারণ কি, যদি এরকম হয় A:B:B:C যদি অন্য চিহ্ন যুক্ত হলো, ধরো এটা প্লাস এটা মাইনাস, তাহলে AC হয়ে যাবে -AC, আর সেক্ষেত্রে B² হয়ে যাবে। আচ্ছা, তাহলে B মধ্য সমানুপাতিটা হবে √/-AC। ঠিক আছে, কিন্তু এরকম মাইনাস থাকলে সেটা অসংগত হয়ে যায়, ইমাজিনারি ভ্যালু হয়ে যায়। তোমরা 11-12 যখন পড়বে তখন I বলে এই অঙ্কটা করা শিখবে, তো এখন তোমাদের নেই, তো এখন তোমরা এটা অসংগত লিখবে, তার মানে এটা হবে সত্য। ঠিক আছে, পরের বললে সে 5 নম্বরে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 2টি। দেখো, দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে দেখো সাধারণ স্পর্শক এখানে একটা হবে, এখানে একটা হবে, দুটো, আর মাঝখানে আরেকটা হবে, 3টে হবে, কিন্তু এরা বলেছে 2টি, তার মানে এটা হবে মিথ্যা। তারপর লাস্টটা দেখবো 6 নম্বরেরটা, একটি অর্ধগোলকের ব্যাস ও সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত। তো অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি R, তাহলে ব্যাস হবে 2R, আর পরিধি হবে 2πr। ঠিক আছে, তাহলে এদের দৈর্ঘ্যের অনুপাত হবে তাহলে দুটো থেকে যদি আমি 2π ভাগ করে দিই, তাহলে এটা 2R, দুটো থেকে 2R ভাগ করে দিলাম, তাহলে এখানে 2R কেটে গেল, তাহলে থাকছে 1:π। কিন্তু এখানে দেওয়া আছে 1:π+2, তার মানে এটা ভুল আছে, এটা তাহলে হবে মিথ্যা। তাহলে আমাদের 1 2 3 সব হয়ে গেল, 1 2 3 আমাদের হয়ে গেল। পরের ভিডিওতে আমরা 4 গুলো সলভ করব। তোমরা অবশ্যই কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে ওদেরও সুবিধা হয়। ধন্যবাদ, আজকের মতো এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।